দেশের জন্য প্রাণ দিল যে তার বাড়িতে তার মৃতদেহকে শ্রদ্ধা জানানোর জন্য বিরোধী দল নেতা এলেন না কেন? বিরোধী দল নেতার পক্ষ থেকে কেউ এলো না কেন? তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিন্ডে গিলবে আর কে একটু একটু খাবে? তোরা মোদির টাকায় খাচ্ছিস, বিজেপির টাকায় খাচ্ছে, আর ভাই ভাই দাঙ্গা লাগাচ্ছে, রক্ত ঝরাচ্ছে। কার বাপের টাকায় খায়? ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যার পোষাবে না গেট আউট, বেরিয়ে যাক দেশ থেকে। যে বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয়, লাথি বেড়ে বার করে দিতে হবে তাকে দেশ থেকে। যদি কারোর খেলায় এখন বাবর আজমের ব্যাটিং ভালো লাগে, সে হয়ে যাবে দেশদ্রোহী। আর অজিত দোভালের ছেলে পাকিস্তানের লোকের সাথে ব্যবসা করছে, ও বিরাট দেশপ্রেমী। যারা রাজীব ব্যানার্জি দলবদলের জন্য প্লেন পাঠাতে পারে আর জওয়ানদের জন্য প্লেন পাঠাতে পারে না, তাদেরকে যদি আমরা তাই নিয়ে প্রশ্ন করি, আমরা দেশদ্রোহী হয়ে গেলাম আর ওরা বিরাট দেশপ্রেমী হয়ে গেল। এই শহীদ ঝন্টু আলী শেখ সম্পর্কে কি বলবেন? দেখুন, সত্যিকারের একজন সুসন্তান ছিল দেশের, সত্যিকারের সুসন্তান যেমন হওয়া উচিত দেশের একজন সন্তানের, তেমন ছিল। ঝন্টু আলী শেখের পরিবার আমাদের এখানকার খুব পুরনো বামপন্থী পরিবার, আপনারা জানেন। সে নিজেও একসময় এখানে ডিওয়াইএফআই করতেন, তারপরে আরও বড় লড়াই করার জন্য, আরও অনেক বড় মঞ্চে লড়াই করার জন্য গেছিলেন এবং নিজের প্রাণ দিয়েছিলেন। তবে আমাদের খুব অবাক লাগলো একটা জিনিস দেখে, যে এই ঘটনা ঘটার পরে, পেহেলগামের ঘটনা ঘটার পরে কিছু লোক এরকমভাবে ধর্মের নামে যা উস্কানি দিচ্ছে, যা নোংরামি করছে, সে তো করছেই। আমরা বিরোধী দল হয়ে প্রথমেই বলেছিলাম যে আমরা সরকারের পাশে আছি। সরকার যারাই অপরাধ করেছে তাদেরকে জবাব দেওয়ার জন্য সত্যিকারের যা যা ব্যবস্থা নেবে সরকারের পাশে থাকবো। কিন্তু যারা সরকারে আছে তারা দেখলাম এই সুযোগে নিজেদের ধর্মীয় উস্কানি রাজনীতি করতে ছাড়ছে না। কিন্তু আমাদের এক সেকেন্ড আপনাকে যদি বলি যে সরকার বলুন, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের শাসক দল বলুন, তাদের কথা যদি বাদ দিয়ে আপনি বলছিলেন যে আপনার দলের কমরেড, কিন্তু কিছু কিছু প্রগতিশীল মিডিয়া তারাও তো বলছিলেন যে না, সন্ত্রাসীদের কোনো জাত ধর্ম হয় না, এই কথা সঠিক নয়, সন্ত্রাসীদেরও জাত ধর্ম হয়। আসলে এটা বলে তারা কি বোঝাতে চাইছিলেন? যারা এই কথাটা বলছে তারা প্রগতিশীল মিডিয়া নয়, তারা মিডিয়া, কিন্তু তারা প্রগতিশীল মিডিয়া নয়, তারা বিজেপির পয়সা খাওয়া মিডিয়া। আর আপনাকে এটাও বলছি, এদের দ্বিচারিতা, যেদিন ওই ঘটনাটা ঘটলো ওখানে কাশ্মীরে, সেই দিন দেখলাম কিছু লোককে লিখতে, এই ধরনের কিছু মিডিয়ার দালাল এবং বিজেপির কিছু লোকজনকে লিখতে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয়। হ্যাঁ, সন্ত্রাসবাদীদের ধর্ম হয়। আর তার 24 ঘন্টার মধ্যে ওখানকার হিন্দু টুরিস্টদের খুনের বদলা নেওয়ার জন্য যখন ঝন্টু আলী শেখ নিজের জীবনটা দিলেন, তখন তারাই দেখি আবার লিখছে যে না, শহীদের কোনো ধর্ম হয় না। যখন কোনো খারাপ কাজ হচ্ছে কোনো জঙ্গির হাতে, তখন তারা সন্ত্রাসবাদীর ধর্ম দেখবে, আর অন্য সময় তারা বলবে শহীদের কোনো ধর্ম হয় না। সুতরাং এর থেকে বোঝা যায় তাদের দ্বিচারিতা, তাদের রাজনীতির 2 নম্বরী। এবং দেখুন, আমরা এইটা আমাদের খুব অবাক লাগছে যে একজন মহিলা বা একজন যিনি তার স্বামীকে হারিয়েছেন, তিনি যখন ফিরছেন ওখান থেকে এয়ারপোর্টে, তাকে দেখে শুভেন্দু অধিকারী সার্কাস আমরা দেখলাম। কিন্তু আমাদের এটা ভাবতে খুব অবাক লাগছে, কারণ আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি, বেহালায় সমীর গুহ তিনি মারা গেছেন, তার পরিবারের কাছেও গেছে আমাদের পার্টি সবার আগে। আপনারা জানেন যে পুনম সাউ, বিএসএফ এর আরেকজন জওয়ান, এই মুহূর্তে পাকিস্তানের সাথে বন্দী, তার কাছে গেছে আমাদের পার্টির পক্ষ থেকে তার বাড়িতে। ঝন্টু আলী শেখের পরিবারের কাছে আমরা এর আগেও এসেছিলাম, আজকেও আসলাম তার জানাজার দিন, তার যেদিন কবর হচ্ছে সেই দিন। কিন্তু আমাদের খুব ভাবতে এটা অবাক লাগছে, দেশের জন্য প্রাণ দিল যে তার বাড়িতে তার মৃতদেহকে শ্রদ্ধা জানানোর জন্য বিরোধী দল নেতা এলেন না কেন? বিরোধী দল নেতার পক্ষ থেকে কেউ এলো না কেন? এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসলো না কেন? আমরা তো ভারতে, মানে সেটা পাকিস্তানের হাতে বন্দী হওয়া, হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাউকে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের হাতে খুন হওয়া, সেই জঙ্গির হাতে খুন হওয়া ঝন্টু আলীকে আলাদা করে দেখি না। আমাদের কাছে এরা দুজনেই সমান। আপনাকে বলি যে একটি মিডিয়া হাউজের যিনি অ্যাঙ্কার, তিনি বলছিলেন যে এই ধর্মনিরপেক্ষতাবাদীরা যারা তথাকথিত সেকুলার, তারা গান্ডে পিন্ডে গিলবে, অর্থাৎ তারা দেশের খাবে আর বাবার টাকায় খায়। হ্যাঁ, এইটা যদি একটু বাবার টাকায় খায়, তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিন্ডে গিলবে আর কে একটু একটু খাবে? তোরা মোদির টাকায় খাচ্ছিস, বিজেপির টাকায় খাচ্ছে, আর ভাই ভাই দাঙ্গা লাগাচ্ছে, রক্ত ঝরাচ্ছে। কার বাপের টাকায় খায়? ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যার পোষাবে না গেট আউট, বেরিয়ে যাক দেশ থেকে। যে বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয়, লাথি বেড়ে বার করে দিতে হবে তাকে দেশ থেকে। ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ, কারোর বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না। সমাজের আজকের দিনে যে ধরো ধর্মনিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে, এক শ্রেণীর মানুষকে যারা আমরা সেকুলার চিনতাম তারাও প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। এটা মনে হয় মিডিয়া তৈরি করলো, মেইনস্ট্রিম মিডিয়া বিশেষ করে? দেখুন, নিশ্চয়ই মিডিয়া তৈরি করেছে, এবং এখানে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ তারা কেন্দ্রের সরকারের, বিজেপি সরকারের এবং ফ্যাসিবাদী আরএসএস এর একটা এক্সটেনশন হয়ে কাজ করছে। কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে এদের কতগুলো উস্কানিতে এসে আপনারা একে অপরের, আপনারা ভাই ভাই ঝগড়া করবেন না। সারা জীবন যাদের সাথে একসাথে খেলে বড় হলাম,
পুজোর সময় একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে আর ঈদের দিন একসঙ্গে সিমুই খেয়েছে, হঠাৎ করে 4টে লোক এসে কি বললো অমনি একে অপরের তারা আমরা শত্রু হয়ে গেলাম, এটা যেন না হয় কোনোদিন। বাংলার কোনো সাধারণ হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেনি যে আপনি সরকারের টাকায় দীঘা একটা জগন্নাথের মন্দির বানান, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছায় করেছেন। আর বাংলার কোনো সাধারণ মুসলমান ওনাকে বলতে যায়নি যে মহরমে তাজিয়া বেরোবে বলে আপনি দুর্গাপূজার ভাষণ বন্ধ করে দিন, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছায় করেছেন। এগুলোর জন্য রাজনীতি দায়ী, এগুলো কোনো সাধারণ মানুষ এগুলো চায় না। কিন্তু আপনার কি মনে হয় যে এই মিডিয়াটাইজ পরিস্থিতির জন্য বাংলার মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজ খানিকটা হলে একটু অসহায় ফিল করছে? বাংলা বলে কেন, গোটা দেশেই সংখ্যালঘু মানুষকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এবং খালি সংখ্যালঘু বলে নয়, বাংলায় এই জিনিসকেও কোনোদিন কল্পনা করতে পারতো না জাতের নামে দলিত মানুষকে শিবরাত্রির সময় পুজো করতে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জ্যোতি বসুর আমল হলে যারা এই কাজটা করতো গাছ থেকে উল্টো করে ঝুলিয়ে চামড়া গুটিয়ে দেওয়া হতো, যদি কেউ বলতো তুমি নিচু জাত বলে মন্দিরে ঢুকতে পারবে না। এই জিনিস বাংলায় হচ্ছে। সুতরাং এখানে শুধুমাত্র সংখ্যালঘু মুসলমান সমাজ নয়, দলিত মানুষ, মহিলারা, কোনো মহিলা তার একটা মতামত দিতে যাবে, সবার আগে তার ব্যক্তিগত চরিত্র হনন, তাকে রেপ থ্রেট দেওয়া থেকে শুরু করে তাকে তার মহিলা হওয়ার জায়গাটাকে কাজে লাগিয়ে তাকে কিভাবে চুপ করিয়ে দেওয়া যায়। যতভাবে প্রান্তিক আইডেন্টিটি আছে এখানে, ধর্মের আইডেন্টিটি, জাতের আইডেন্টিটি, লিঙ্গের আইডেন্টিটি, যত প্রান্তিক মানুষ আছে সবাইকে একদল লোক কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু এই সমস্ত প্রান্তিক মানুষের জন্য কমিউনিস্ট পার্টি আছে। কিন্তু সমাজ মাধ্যম এবং মেইন স্ট্রিম মিডিয়ার তৈরি করা একটা বাইনারি যে যুদ্ধ প্রায় লেগে গেছে, ভারত পাকিস্তান যুদ্ধ, আমরা দেখলাম আমাদের দেশ থেকে জলবন্টন চুক্তি ক্যান্সেল করা হলো, সীমান্ত বন্ধ করা হলো। তারপর এটাও দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কয়েকশো মিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু ভারত সরকার চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষের সান ফার্মা, সিপলা, মতো অজিত দোভালের ছেলে তো ব্যবসা করে পাকিস্তানের একজন লোকের সাথে, এখনো চলছে। আমরা যদি কারোর খেলায় এখন বাবর আজমের ব্যাটিং ভালো লাগে, সে হয়ে যাবে দেশদ্রোহী। আর অজিত দোভালের ছেলে পাকিস্তানের লোকের সাথে ব্যবসা করছে, ও বিরাট দেশপ্রেমিক, ওর বাবা গোটা দেশের লোককে ঘুরে ঘুরে দেশপ্রেম শেখাবে। এবং দেখুন, আমরা বরাবর আমাদের এই ব্যাপারে স্ট্যান্ড, এটা আমরা পুলওয়ামার সময় বলেছিলাম, এক্ষেত্রেও বলেছি, ভারত সরকার দেশের শত্রুদের বিরুদ্ধে যা ব্যবস্থা করবে, যা ব্যবস্থা নেবে, যা ভূমিকা নেবে, আমরা সবসময় সরকারের পাশে আছি। দেশের মধ্যে আভ্যন্তরীণ গন্ডগোল বিবাদ যাই থেকে থাকবে কেন, এটা আমরা কার্গিলের সময়ও বলেছিলাম, এখনো বলেছি, এর আগেও বলেছি। কিন্তু এটা তো ঘটনা 2019 থেকে আজকে 2025, আমরা 7 বছর কেটে গেল, আমরা জানতে পারলাম না, 6 বছর কেটে গেল, আমরা জানতে পারলাম না 300 কেজি RDS পুলওয়ামায় কোত্থেকে ঢুকেছিল, জানতে পারলাম না। আর এই রাজীব ব্যানার্জিকে বিজেপি জয়েন করানোর জন্য চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল এরা, এখান থেকে চার্টার্ড ফ্লাইট করে রাজীব ব্যানার্জিকে উড়িয়ে নিয়ে গেছিল। আর পুলওয়ামার সেই জওয়ানরা যখন বলেছিল যে এইটুকু জায়গা আমাদের সিকিউরিটি থ্রেট আছে, এই জায়গাটা হেলিকপ্টারে করে আমাদেরকে পার করিয়ে দেওয়া হোক, তাদের জন্য একটা প্লেনের একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেনি। যারা রাজীব ব্যানার্জির দলবদলের জন্য প্লেন পাঠাতে পারে আর জওয়ানদের জন্য প্লেন পাঠাতে পারে না, তাদেরকে যদি আমরা তাই নিয়ে প্রশ্ন করি, আমরা দেশদ্রোহী হয়ে গেলাম আর ওরা বিরাট দেশপ্রেমিক হয়ে গেল। আচ্ছা, এক শ্রেণীর বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে লেফটিস্টরা, লিবারেলদের তৈরি করা কিছু সুপ্রিম কোর্টে মামলার জন্য আর্মি ডেপ্লয়মেন্ট কমাতে হয়েছিল কাশ্মীর থেকে, যে কারণে ওই যে টুরিস্ট স্পট যেখানে এতজন মানুষ মারা গেলেন তার জন্য সেখানে আর্মি ছিলেন না এবং শুধুমাত্র গেটে ছিলেন, যে গেটটা থেকে দূরে যেতে হয়। মানে এটা কি সত্যি ঘটনা নাকি এটা মানে মিডিয়ার বা বিজেপি তৈরি করা একটা পলিটিক্স, কি বলবো? এই জঙ্গিগুলো কি ওখানে ডিম ফেটে, যেরকম ভাবে মুরগির বাচ্চা বেরোয় সেরকম ভাবে জঙ্গিগুলো ওখানে ডিম ফেটে বেরিয়েছিল? পাকিস্তান থেকে ঢুকলো কি করে? পাকিস্তান থেকে ঢুকলো কি? কেউ কোর্টে কেস করেছে বলে পাকিস্তান বর্ডার খালি করে দিতে বলা হয়েছিল অমিত শাহকে? অমিত শাহ নিজে পাগল ছাগল না আমাদেরকে পাগল ছাগল ভাবে? এরা জঙ্গিগুলো ইচ্ছে হলো পাকিস্তান থেকে ঢুকে এলো, ইচ্ছে হলো এখান থেকে ঝামেলা করে পাকিস্তানে চলে গেল। আমাদের পশ্চিমবাংলা নিয়ে বলা হয় এখানে নাকি বাংলাদেশের সীমান্তে নাকি কাঁটাতার দেওয়া নেই বলে পালে পালে বাংলাদেশ থেকে লোক ঢুকছে। তো পাকিস্তানের সাথে ভারতের সীমান্তে কোন ইঞ্চি, এক ইঞ্চি, একটা সেন্টিমিটার জমি দেখান তো যেখানে কাঁটাতার দেওয়া নেই? একটা সেন্টিমিটার জমি আছে, তাও জামাই ষষ্ঠী নেমন্তন্ন খাবার মতো করে জঙ্গি ইচ্ছে হলো ঢুকলো, জঙ্গি ইচ্ছে হলো বেরিয়ে গেল। এটা কোথেকে হচ্ছে? এটাকে নিয়ে আমরা প্রশ্ন করবো না? আর গল্প শোনাচ্ছে আর্মির ডেপ্লয়মেন্ট সুপ্রিম কোর্টে ঠিক করে। প্রত্যেক বছর মানে আমাদের যে বাজেটে যে অ্যালটমেন্ট হয়, প্রতিরক্ষা খাতে অ্যালটমেন্টের ব্রেকআপ আমরা জানি না। ঠিক আছে, সরকার বলে, এটা আমি বিজেপিকে একা দোষ দেবো না, এটা কংগ্রেস সরকারের আমলেও ছিল। তারা বলে যে এটা আমাদের হচ্ছে ক্লাসিফাইড ইনফরমেশন, এটা যদি বেশি জানাজানি হয় তাহলে আমাদের শত্রুরা সচেতন হয়ে যাবে, এটাকে আমরা বাইরে জানাতে চাই না। বুঝলাম, কিন্তু বছরকে বছর একদিকে তার বরাদ্দ বাড়বে, অপরদিকে আমরা কেউ না, জিডি বক্সি। আপনারা জানেন 2014 মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময় থেকে যে লোকটা ওই বিভিন্ন ওই টাইমস নাও থেকে শুরু করে রিপাবলিক থেকে শুরু করে এই চ্যানেলগুলোতে বসে যারা অর্ণব গোস্বামীর পোস্টার বয়, যে জিডি বক্সি হচ্ছে ভারতের হয়ে মোদী কিরকম পাওয়ারফুল লিডার, এসে কিরকম ভারতবর্ষকে সামলাতে পারবে, এই প্রচার করে এসেছিল। জিডি বক্সি সেদিন বলল যে কোভিডের সময় থেকে ডেপ্লয়মেন্ট মানে আর্মিতে নিয়োগ হচ্ছে না, 40% নিয়োগ কমে গেছে কোভিডের পর থেকে। বিজেপির পোস্টার বয় তিনি, ভারতের একজন প্রাক্তন সেনা অফিসার, তিনি বলছেন। এগুলো কি মিথ্যে কথা? অগ্নিবীর দিয়ে যেরকম ভাবে মমতা ব্যানার্জি যেরকম ভাবে সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চালান, উনি অগ্নিবীর দিয়ে বর্ডার পাহারা দিচ্ছেন। সেনা যে সেনা, সেখানেও কন্ট্রাকচুয়াল।
4 বছরের কন্ট্রাক্টটা লোককে পাঠাচ্ছে। তো এইগুলো ওরা করবে, এগুলোকে নিয়ে আমরা প্রশ্ন করলে দোষটা আমাদের হয়ে গেল।